নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আবার গরম পড়তে পড়তে যেন ঠান্ডা ঠান্ডা চলে আসছে, ঠান্ডা লাগছে। কেননা গতকাল সন্ধ্যাবেলা একটু বেশ ভালোই বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়ার দরুন একটু ঠান্ডাটা লাগছে। আর সকাল থেকে সেই গতকালের মতো ওয়েদার মেঘলা, তো তার মধ্যে চান টান করে একদম রেডি, রান্নাবান্না করব। আর সৌরভকেও একদম স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, ও বেরোচ্ছে গুছিয়ে, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। তো আজকে একটা নদীর মাছ নিয়েছি, এখান থেকে মাছওয়ালা যাচ্ছিল সকালবেলা, তো একটা নদীর মাছ কিনলাম, সেই মাছ রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া থাকছে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। সৌরভ একদম রেডি, সাইকেল রাখবে না, ওখানে রাস্তায় সাইড দিয়ে কেটে আর ওই জলের লাইন সব বাড়ি বাড়ি যাচ্ছে, পাইপ বসাচ্ছে, তো সেখানে ওরকম রাস্তার উপরে মাটির ঝাঁপ, এবার বৃষ্টি হয়ে মাটিটা গলে গিয়ে রাস্তায় পড়েছে, সাইকেল চালাতে অসুবিধা। কিন্তু শুনবে কেন, কাদা মাটি মেখে ভুক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা এই বাড়ি চলে আসবে। অবস্থা বাবা, সাইকেলটার একটু যত্ন নেই। জলটা নিয়ে আসি, সৌরভের সঙ্গে একেবারে বেরোলাম না, তার কারণ খালি কলসি নিয়ে বেরোনো উচিত না, বেরোতে নেই এরকম শুনি। তো ওকে ছেড়ে এবারে জলটা আনবো, আর 11টা পর্যন্ত জল দেয়, তো তার মধ্যে জলটা এনে তারপর রান্নাবান্নার দিকে যাবো, না হলে আবার সেই বিকালবেলা। তো যদি এই ওয়েদারের মধ্যে কারেন্ট না থাকে, কারেন্ট নেই, কি হয়েছে কেন? এখন তো টাইম হয়নি, তো কারেন্ট না আছে তো। 3 বোতল জল আছে, তাতে কি করে হবে? আমি আরো ভাবছি যে বিকেলবেলা যদি কারেন্ট না থাকে, কোথাও ওই পাইপ লিক হয়েছে, সারাই করছে। দাদা বলছিল যে জল দিচ্ছে না আজকে, তো তাও একবার দেখতে যাচ্ছি, সামনে দেখতে যাচ্ছি একজন যাচ্ছে, জল আছে কিনা দেখি। এই পূজা, আছে জল? ও দেখ, শুনে চলে গেলে জল হতো না। ওদিকে ওই দাদা বলছে কি জল আজকে দিই, ওখানে কোথায় ঠিক। ও বন্ধ। এই আম গাছটায় কটা আম আছে, আর আমাদের বাড়িটারই একদম মানে ফাঁকাই। কোথায় যাচ্ছে মেশো? দেখ, অসুবিধা নেই, বিকালে আর আসতে লাগবে না। শুরুতে কদিন একটু কান্নাকাটি হচ্ছিল, তারপর আর অসুবিধা হচ্ছে না। ইটু এবছর থেকে স্কুলে যাচ্ছে, খাওয়া তো হচ্ছে দাদা। তো এই ঘেরা বেড়া কি দিয়ে হবে? টিন দেবে, টিন দিলে তো খুব গরম হবে। আমাদের এই ঘরটার গুলো গরমের সময় কষ্ট পাবে না, তাই গরু ওই ফাঁকা যাবে না। দেখ, জলটা কিন্তু নিয়ে আসলো। খেয়েছো? খাও খাও, কখন খাবে? এই যে মাছ, এই মাছটা হচ্ছে চরকোদা বলি, চরগোদা বলি, আমাদের নদীর মাছ। তো এই মাছটা সকালবেলা নিয়েছিলাম, নিয়ে জল আনলাম আর সব কাজকর্ম করলাম, আপনাদেরকে বলছিলাম এবার কেটে রান্না করব। তো তার মধ্যে হঠাৎ আর কি প্ল্যান হলো যে একটু সাতজেলিয়া বাজারে যেতে হবে, তো সেই মতো বেরিয়েও পড়লাম। তো গতকাল আপনারা ডায়েরির পর্বে সেটা দেখেছিলেন যে সাতজেলিয়া বাজারে গেছিলাম। এবার তখন যেটা করলাম যে একটু সময়ের ব্যাপার, মাছটাকে নর্মালি ফ্রিজের মধ্যে রেখে দিলাম, দিয়ে এবার এসে এই বের করেছি, এখন কাটবো, রান্না করব। তো বেশ প্রায় ঘন্টা 2-2.5 বাজারের ওখানে কেটে গেল। এবারে এখন রান্না হবে, কাটা হবে মাছটা। মাছটা একটু কাছ থেকে দেখুন, অনেকটা দেখতে কিন্তু আপনাদের মনে হবে যে পাঙাশ টেংরা বোধহয়, কিন্তু এর মাথাটাই বোঝার উপায়।
টাটকা মাছ একদম চকচক করছে না, একদম বরফ ছাড়া মাছ, তো ওই জন্যই তো আমি আবার ফ্রিজের মধ্যে রেখে গেলাম, মানে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। সোজা বটি নিয়ে চলে এসছে, এখন কলা পাতা কেটে নেবো, নিয়ে তার উপর রেখে মাছ কাটবো। তো এই পাতাটা দেখতে পাচ্ছি এইভাবে ভেঙে গেছে, তো এর থেকেই নেবো, ভালো পাতা আর কাটছি না। আর এই গাছটা ছোট গাছ, এটাই হয়ে যাবে। এই মাছটা কাটতে গেলে 3টে কাঁটা আছে বড় বড়, দাঁড় প্রয়োজন, তো সেটা তো এখন এ বাড়িতে নেই, তো দেখি কিভাবে কি করা যায়। আর এই পেটটা যে মোটা হয়ে আছে, আমি এই হাত বোলাচ্ছি আর বুঝতে পারছি মোটা মোটা ডিম হয়েছে, এই উপরে উঁচু উঁচু হয়ে আছে। দেখা যাক এখন কি পেটের থেকে বের হয়, উপর থেকে তো অনুমান করলাম। আর এর ডিমও ভালো লাগে, বেশ মোটা মোটা ডিম, আঁশ নেই, কিচ্ছু নেই, ঝপঝপ কাটা হয়ে যাবে, শুধু কাঁটাগুলো কাটতে পারলেই। এখন কি দিয়ে কি রান্না হয় দেখি কর্তামশাই কি বলছে। আমি আগে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। এদিক ওদিক তাকিয়ে মোটামুটি এটা আমাদের কোদালের আষাঢ়, কোদাল ছিল এর গায়ে, তো এইটা পেয়েছি। এখন দেখা যাক, মাছের দোকানদারের মতন কাটা হচ্ছে, কেটেও গেছে, খুব সহজেই হয়ে যাচ্ছে। তিনটে কাঁটা কাটা হয়ে গেছে, আর চাপ নেই। তবে এই কাঁটাগুলো কেটে মানে এমন জায়গায় ফেলতে হবে যাতে যেখানে কোনো হাঁটা চলা নেই। আমি যেটা করি, উনুনের মধ্যে দিয়ে দিই, পুড়ে যায়। এই যে একদম ধারালো, পুরো যদি মাটিতে বসে থাকে আর কেউ এর উপরে পা তুলে দেয় তো আর দেখতে হবে না, খুব ধারালো 3টে কাঁটা। এমনভাবে কাটবো ডিমের থলিটা যাতে না কাটে, এই যে ডিম যা উপর থেকে বুঝতে পারছিলাম। এই যে 2 থলি ডিম, পুরো বড় বড় হয়ে গেছে। এখন একটু নরম থাকলে খেতে ভালো লাগবে, তো সেরকমই আছে মনে হচ্ছে, দেখা যাক। এর পেটের মধ্যে কিন্তু কোনো রকম কোনো নোংরা কোনো কিচ্ছু নেই। এই যে মাছটা কাটলাম, শুধু নাড়ি বলতে পেটের থেকে এইটুকুনি বেরোলো। এটা যদি ওই পাঙাশ ট্যাংরা ওই জাতীয় মাছ হতো তো পেটের থেকে কত কিছু বেরিয়ে যেত, শুধু ডিমটাই। আমি এটা সকালবেলা কিনেছি, সৌরভের বাবা ও ঘুম থেকে ওঠার পরে দেখে বলছে কি, তুমি এমন একটা মাছ নিয়েছো পুরো পেট মোটা, ওর মধ্যে কত কি খাবার দাবার আছে তার ঠিক নেই। তা আমি বললাম যে ওটা ডিম মনে হচ্ছে। আর বড় মাছের মধ্যে এইটাই ছিল বড়, আর ছিল ছোট সাইজের, তো বড় দেখে দিলাম। আরেক থলি ডিম হচ্ছিল, এইগুলো ছোট ছোট, একদম সবে ছোট। অনেক কষ্টে মাছটা কাটলাম, কেননা এর মাথাটাও অনেকটা শক্ত, তো সব মোটামুটি কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নেব। একদম টাটকা মাছ পুরো, মাছটা বেশ বড়, তো চড়ে চড় হয়ে গেছে, পিসটা দেখে বোঝা যাচ্ছে। ভালো করে এখন ধুয়ে নেব, নিয়ে একটু গরম জল করেও ধুয়ে নেব। চাল ধুয়ে নিয়েছি, নিয়ে এখন উনুন জ্বালিয়ে প্রথমে চালটা বসিয়ে দেবো। এদিকে এই উনুনটা গোবর মাটি এমনি দেওয়া ছিল, তো এর উপরে তো কেমন একটা তেলের দাগ পড়ে গেছে, তো এখন আমি আবার যেটা করলাম, একটু মাটি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে জল দিয়ে একটু টেনে দিয়ে এখন জ্বালিয়ে দিলাম। কেমন একটা দেখতে লাগছিল। এখন ভাতটা বসিয়ে দিই, দেখি তারপরে কি ব্যবস্থা হচ্ছে। আর এই যে ঢেঁড়স, পিয়ালিতে গিয়ে দিদিদের বাড়ি থেকে খেয়েছিলাম নতুন ঢেঁড়স। আর এইগুলো গতকাল আমাদের যে দাদু শসা দিয়ে গেছে, সেই দাদুর বাগান থেকে ঢেঁড়স উঠছে, তো কালকে নিয়ে যাচ্ছিল বাজারের দিকে, যাওয়ার পথে আমাদেরকে প্রথম দিয়ে গেছে। পাতা দিয়ে এমনি জ্বালিয়ে দিলাম। এবার একটা বড় কাঠ দিই, এইটা যা বড় ধরবে কিনা দেখে আনি। একটা বাঁকা দেখে কাঠ দিয়ে দিলাম, জ্বলছে, অসুবিধা হচ্ছে না। এখন এই ঢেঁড়স ধুয়ে কাটবো।
ঢেঁড়স ভাজাটা আমার বেশ ভালো লাগে। ঢেঁড়স ভাজা বলে না, ঢেঁড়স ভাতে মানে সেদ্ধ করে মাখা ঢেঁড়স ঝোল। তবে যখন একেবারে বেশি হয়ে যাবে, বাড়িতে গাছে উঠবে ঝুড়ি ঝুড়ি, তখন আর কিন্তু ভালো লাগবে না। এখন নতুন নতুন সবারই ভালো লাগবে, আর বিশেষ করে আমার একটু এই সবজিটা ভালো লাগে। এই ঢেঁড়স কি করবো গো? ঢেঁড়স কি করবে? ঢেঁড়স তো ঢেঁড়স কোচো, লম্বা লম্বা করে কি করতে চাইছো কি? তুমি তো বললে ঢেঁড়স কোচো। ঢেঁড়স কোচা মানে এই তো লম্বা লম্বা করে কাটছো, গোল গোল যে চাকতি করে করে যে ভাজি, ওইটা আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, ভাজি আর ভাজা এটা নিয়ে কিন্তু কমেন্টে মন্তব্য আসছে যে আপনাদের এত কষ্ট করে ভাজা বলাতে পারলাম না। অ্যাকচুয়ালি ভাজাই আমরা বলি, ভাজি খুব কমই বলি, কিন্তু বাংলাতে এই ভাজি কথাটার ব্যবহার কিন্তু প্রচুর হয়। প্রচুর বাঙালি ভাজি শব্দটা ব্যবহার করে, যে কারণে ভাজি কথাও লিখি। তো যারা বলছেন যে ওই ভাজি থেকে ভাজা করাতে পারলাম না, আপনারা যদি আমাদের পেছনকার ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর ভিডিওতে ভাজা কথাটা লেখা আছে। ভাজা লিখলে অনেকে বলে যে ভাজিটা লিখছেন না কেন, ভাজা আবার কি? তো ভাজা আর ভাজি দুটোই তো বিষয়টা এক, শব্দগত মানে উচ্চারণ বা ওই আঞ্চলিক ভাষা আর কি। কেউ বলে ভাজা, কেউ বলে ভাজি, বিষয়টা একই থাকে। কিন্তু ওই লেখার সময় মনে হয় তুমি লিখছো ভাজা কিংবা ভাজি, কিন্তু আমরা ভাজি লিখছি, কিন্তু কখনো খাওয়ার সময় তো ভাজি বলছি না। ঢেঁড়স ভাজি, ভাজাই তো বলি, ভাজাটাই আমাদের কথা, ভাজি না। ও হয়তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে আমি এখন কি করবো, ওইটা অ্যাকচুয়ালি ওইটা আমার পছন্দ আর এইটা ওর পছন্দ। যা করো, লম্বাই করো। আজকে মাছের তরকারি হচ্ছে, আমি লম্বাই করি। হ্যাঁ, তুমি এই ঢেঁড়স ভাজি দিয়ে ভাজা দিয়ে খেও, গোল থাকে। আচ্ছা, মাছ কি দিয়ে রান্না হচ্ছে বলো? আমি তো ভাবছিলাম আলু টমেটো দিয়ে। নদীর এই যে চরপোদা মাছ, এটা একটা তেলান্ত মাছ, এই কচু আর ওল ছাড়া জব্দ হবে না। তাহলে কি হবে? আর এই কচুর কথা যখনই বলবো তখন আমাদের অনেক দর্শক বন্ধু বলবে এই কচু ছাড়া আর কিছু চেনে না, হয় কচু না হলে কুমড়ো। ওই দিয়ে না খেলে ঠিক তৃপ্তি হয় না। এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, ডায়েরির ভিডিও, যে ভিডিও এডিট করছিলাম এখন সে ভিডিও কিন্তু আপনাদের দেখা হয়ে গেছে গতকাল, তাই তো? কেননা কুকিং এর পর্বটা একদিন আগে প্রায় হয়ে থাকে। আর সাতজেলিয়া বাজারে গেলে আমরা যদি ভাবি যে তাড়াতাড়ি চলে আসবো, হয় না। এত দোকানদার, জিনিস কেনার থেকে তাদের সাথে কথা বলতে, এমন একটা আত্মীয়তা গেলে গল্প সল্প এটা ওটা হতেই থাকে। আর বিশেষ করে বয়স্ক মানুষজন ঠাকুরদার নাম না হলে দাদুর নাম যদি শুনেছে, এই তুমি অমুকের নাতি, শেষ পর্যন্ত আমি কুচিয়েই দিলাম। বাবাও এই কোচা পছন্দ করে, কিন্তু আমার ওই লম্বা না হলে ঠিক। যেখানে বেশি লোক পছন্দ করে সেটাকে তো প্রাধান্য দিতেই হবে। দিচ্ছি তো। মনে এটা কি দিয়েছো? কোনটা? এটা এটা ব্যান্ড, এই বোটের বাঁক কাটার পরে যেটা বেরিয়েছে। না না না, বোটের কাঠ না, এটা এটা আমাদের কাটানো কাঠ, ওই বেঁকা গাছ বেঁকা সেইভাবে কাটা। তুমি এক কাজ করবে, কচুরমুখির যে কথা বললে, বাগান থেকে কিভাবে তোলা যায় এই উপায়টা যদি বলে দিতে। বাগান থেকে কোদাল দিয়ে তোলা যায় ওটা আমি জানি, কিন্তু কোদাল ছাড়া কি করে তোলা যায় এই শক্ত মাটির থেকে, সেইটা তুমি ভাবো আর বলো। কোদাল ছাড়া তোলা যায় না, তাহলে কিন্তু কচুরমুখি হবে না, সম্ভব না। এই যে পুরো বুন্দিয়া তো মনে হচ্ছে ক্রিস্টাল ডিম। ভালো, এই ডিম ঢেঁড়স ভাজা দিয়ে দেবো। এই ঝোলে না দিলে তো তেলের মধ্যে পড়লেই তো ফটফট করে ফেটে যাবে, ফাটবে। ওদিকে ভাত ফুটছে আর কচুরমুখী বাগানে এসছি এইটা নিয়ে। এটা সাধারণত ওই দরজার গায়ে লাগায়, তো সেরকম কিছু একটা নিয়েছি লোহার, এটা দিয়েই কচুরমুখী তোলার কাজ চলছে। তো এদিকে 2 ঝাড়া তোলা হয়ে গেছে, এখন দেখি আর 1 ঝাড়া তুললে পরে হবে। এখন তো শুকনো মাটি পুরো শুকিয়ে আছে। তো আমাদের কচুরমুখী কিন্তু বেশ ভালোই হয়েছে, এই যে বড় বড় একদম। এই 2-1 জায়গায় ঢুকে গেছে এইটা মাথা। এখন এই সাইড দিয়ে এইভাবে খুঁড়ে তোলার চেষ্টা চলছে, দেখা যাক। 2 ঝাড়া উঠে গেছে আর এইটা তুলবো।
কোনো রকমে মাটিটা তুলতে পারলেই হবে একটা শক্ত কিচ্ছু দিয়ে। এ বাড়িতে কোদাল নেই তাই বলে কি কচুরমুখী খাওয়া আটকে থাকবে? একদম না। আমাদের দুখানা কোদাল আছে, তো কোদাল সব ওই বাড়িতে, যে কারণে এইখানের কাজ আটকে যাচ্ছে। সেদিন শাবল নিয়ে আসলাম, সেটাও ওখানে নিয়ে গেছি। তাহলে এবার সব ডবল সেট করতে হবে, তাহলে হবে ডবল ডবল। এখানে এই বাড়ির জন্য রে বাবা এতক্ষণ ধরে এ করছি, এই যে কচুর মেন মূলটাই পচে গেছে। এবার দেখি মুখিগুলো কেমন আছে সব। এই যে এইগুলো নেওয়া যাবে, মূলটা তো এমনি নেব না, আর এই মুখিগুলো নেব। মুখি ভালো আছে, পচে যাচ্ছিল সব। এই যে এতক্ষণে ভাতটা হয়ে গেল, ফ্যান ঝেড়ে দিয়েছি, দিয়ে আবার একটু উনুনে বসিয়ে দিয়েছিলাম। চচ্চর করে একটা শব্দ হলো, হয়ে গেছে, নামিয়ে দিলাম। ফ্যানটা মরে গেছে। এখন কড়াই বসিয়ে দিলাম, দিয়ে মাছ ভাজবো একদিকে, আর একদিকে কচুরমুখী কাটবো। কচুরমুখী কিন্তু বেশ উঠে গেছে, বড় সাইজের, আর সমস্যা নেই। মাছগুলো এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, লবণ দিয়ে দেব, আর হলুদ দিয়ে ভালো করে মাখবো। এখন একটাও ফাটছে না, কেমন সুন্দর একদম। কড়াইতে তেল দেব, অল্প করেই তেল দেবো, কেননা এই মাছ একটু ফাটে, বেশি তেল দিলে একদম চটপট করে ফাটবে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। বড় বড় কচু কেটে নিই, বড় মাছের সঙ্গে বড় কচু বেশ ভালো যাবে। আর কচুরমুখী এরকম একটু বড় হলে কাটতেও সুবিধা। অনেকদিন এই মাটির তলাতে ছিল, টাটকা তুলে খাওয়া হচ্ছে। তুলে রাখলে কিন্তু এতক্ষণে শুকিয়ে যেত, কেমন একটা হয়ে যেত। এরকম দুভাগ করে বড় বড় করে কেটে নিচ্ছি। মাছ তো খুব ফাটছে, এখন ঢাকা দিতে হবে। আস্তে হয়েও যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, আমার দিকে তো আসছে না। ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। মাছের ডিমটা একটু জল দিয়ে আর একটু শক্ত করে নিয়েছি, এবারে উঠিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু গোটা জিরে দিয়ে দেব, লবণ দেবো, আর একটু হলুদ দেবো। ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, একদম লাল লাল ভাজা। এবারে উঠিয়ে নিই। কড়াইতে তেল দিয়েছি, এখন একটু গোটা গরম মশলা এর মধ্যে দেবো, জিরে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কচুরমুখী আর আলু একসঙ্গে কেটে নিয়েছি, একটা আলু দিয়েছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে হলুদ গুঁড়ো আর লবণ দেবো স্বাদ মতো। একটা টমেটো গোটা দেবো। এবারে ঢাকা দিলাম, হতে থাকুক। আর এইখানটা সব পরিষ্কার করে নিই। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে জল দেবো। সব চারিদিকে হাসি কাশি, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দেখি সেদ্ধ হলো নাকি। বাড়ির কচু একদম গলে গেছে। এবারে সব মাছের ডিম দিয়ে দেবো। ডিমগুলো পরে খাওয়ার সময় সবাই ভাগ করে খাওয়া হবে, এখন গোটা গোটা। আর কত দূর? আর বেশি দূর নয়, ভাত খাওয়ার জন্য তো আমি এসে গেছি। হয়েও গেছে আমার। একটুখানি গোলমরিচ বেটে দিলেই হয়ে যাবে। তাহলে এখনো তো ঝোল আছে, ঝোলটা তো ওই জন্য জাল দিচ্ছি।
কি খাবো, একটা শসা খাই। বাবু আসছে আর শসা খাচ্ছে, একটু ঢেঁড়স ভাজা খাচ্ছে। মাছের ডিম দিলে আমার মুখে তো তত ভালো লাগে না। মাছের ডিম এবার একটু গোলমরিচ বাটাটা দিয়ে নামিয়ে দেবো। সব খিদে পেয়ে গেছে, ওর বাবা আর ও দুজন মিলে তুলে নিল। ভেন্ডি ভাজা ঢাড়স ভেন্ডি ঢাড়স ভেন্ডি কিছু ফেলবো? ওই যে সামনে দিয়েছি ফেলার জন্য। মাছ দেবো? একটু এটা দেবো? সোনা খায় ভরাটি দাগা। না ঠান্ডা শুধু ধরে না। একটু ডিম নাও। বেশি ডিম পড়েছে তাই একটু ডিম নাও। একটু মাছ দেবো? গরম দাঁড়া, বাবাকে তরকারি দিয়ে নি। লাগবে? বাবার তো গরম লাগে না। এটা চৈত্র মাস না পৌষ মাস বুঝতে পারছি না। কি জানি কি মাস? চৈত্র মাস, কিন্তু মনে হচ্ছে যেন শীতকাল। মাছের ডিম খেতে বসে যাচ্ছি। সোনা ভেন্ডি এখন ভাজা যাবে। এত সুন্দর লেগেছে মাছের তেল টেল ডিম টিম দেওয়াতে না? তোমার তো আবার এইভাবে ভালো লাগে না? না লেগেছে। দিয়ে কুচো চিংড়ি টিংড়ি দিয়ে ভাজা করলে তখন এইভাবে আর ওইভাবে এমনি ভালো লাগবে। অফিস কচু আর একটু ঝোল দিয়ে মাখিয়ে ঠান্ডা। প্রথমে তখন কচু দিচ্ছিলাম বললে না 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 শুধু ঝোল। বাবু বুঝতে পারে না। তোমার মানে সমস্যা। নাও। একটা কচু মুখে দিলাম, মনে হলো যেন কি একটা অমৃত। মাছের ডিমগুলো দেখুন, মার্বেলের মতো পুরো মার্বেল। খেলাটা খুব ভালো হতো। ডিমগুলো ভালো লেগেছে। এই ডিমগুলো যখন একটু পোক্ত হয়ে যায় তখন কিন্তু এতটা ভালো লাগে না। শক্ত হলে ভালো লাগতো না, এটা খুব পারফেক্ট। কতগুলো চরকলা মাছ খেয়ে ফেলছি বলো? একটা চরকদা একসাথে খাচ্ছি না, অনেকগুলো চরকদা একসঙ্গে খাচ্ছি। ডিমগুলোতে কত মাছ। কি করবে বলো? তুমিও যদি না খেতে অন্য লোক খেত, কিছু করার নেই, নষ্টই হলো। কাঁটা নেই শোনা এটা। এবার মাছ তরকারিটা, মাছ তরকারিটা দারুণ মাছ। তুমি আজকে মাছটা খুব সুন্দর কিনেছো, তরকারি এত সুন্দর লেগেছে। আসলে মাছ ভালো হলে তরকারি এমনিই ভালো লাগবে, আর সঙ্গে কচু পড়েছে, মাছের সঙ্গে উপযুক্ত কম্বিনেশন। অসাধারণ হয়েছে তরকারিটা। কালকে যদি এই মাছওয়ালা আসে এই মাছ নিয়ে, আর একটা নেবে। কথা হয়ে থাকলো, এই মাছ পেলে আবার মাছ নিতে হবে, আবার কচু দিয়ে রান্না তো দিতে হবে নাকি? রান্নি চেঞ্জ করলে কি হবে? হবে না, হবে না। এই রান্নি দরকার। তুমি যেখানে যাবে আমার সঙ্গে মিলে যেও। তো বেশ দুপুরবেলা খাওয়া দাওয়াটা একদম জমে গেছে নদীর মাছ দিয়ে। বাবার জন্য পাঠিয়ে দেবো, বাবাও খাবে। ঢ্যাঁড়স ভাজাও প্রথম, সেটাও সব গুছিয়ে মোটামুটি দিয়ে দেবো। একসঙ্গে হলে ভালো হতো, তো কি করা যাবে। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।